চট্টগ্রামের উন্নয়নে নগর সরকারের জোর দাবি, ইতিবাচক সাড়া প্রধান উপদেষ্টার। যন্ত্রপাতি কিনতে ৩০০ কোটি টাকা বরাদ্দ চান মেয়র। সাতক্ষীরায় হঠাৎ মড়কের কবলে বাগদা চিংড়ি। মৌসুমের শুরুতেই লোকসানে চাষিরা। রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার শঙ্কা। মাছ ছাড়ার পরে 15 দিন মাছের বয়স হওয়ার পরের থেকে ভাইরাস শুরু। কি হচ্ছে জানি না, যে সবই কোনো মাছই হচ্ছে না, সব ঘেরেই মাছ মারা যাচ্ছে। ব্যুরো ধানের বাম্পার ফলনেও সিন্ডিকেটের প্রভাবে মিলছে না ন্যায্য দাম। সরকার নির্ধারিত দরে বিক্রি করতে না পারায় শঙ্কায় কৃষক। প্রতি বছরই আমাদের ধান উৎপাদন করতে লসই হয়, লাভ হয় না। খরচা দেওয়াটা একটু আমাদের পক্ষে একটু অসুবিধা হইতো দেখে এই জন্য নিজেরাই কইরা রয়েছি। এবং আগামী শনিবার খুলনায় বিএনপির বিভাগীয় তারুণ্যের সমাবেশ ঘিরে তোড়জোড়। পোস্টার ব্যানারে ছেয়ে গেছে পুরো নগরী। স্বাগত। এখন জনপথে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন আনি। চট্টগ্রামের প্রধান উপদেষ্টার প্রথম সফরে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নতুন করে আলোচনায় আসলো নগর সরকার প্রসঙ্গ। এ বিষয়ে প্রধান উপদেষ্টার ইতিবাচক মনোভাবে আশাবাদী নগরীর মেয়র। এই সফরে নগরীর জলাবদ্ধতা নিরসন, সড়ক অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা চট্টগ্রামবাসীর। এ সময় সিটি কর্পোরেশনের নালা ও খাল পরিচ্ছন্নতার কাজের জন্য যন্ত্রপাতি কিনতে ৩০০ কোটি টাকা বরাদ্দ দেওয়ারও অনুরোধ জানান মেয়র। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। বাণিজ্যিক রাজধানীর তকমা পেলেও প্রতি বছরই বর্ষায় বৃষ্টিতে ডুবে যায় চট্টগ্রাম নগরী। নগরবাসীর দুর্ভোগ নিরসনে 4টি সংস্থার আওতায় প্রায় 14,500 কোটি টাকার প্রকল্পের কাজ চললেও মিলেনি সুফল। এজন্য বিভিন্ন সংস্থার কাজে সমন্বয়হীনতা, দুর্নীতি ও যথাযথ পরিকল্পনার অভাবকে দুষছেন নগর পরিকল্পনাবিদরা। আর একে অপরের উপর দোষ দিয়ে দায় সেরেছেন সংশ্লিষ্টরা। এ অবস্থায় জলাবদ্ধতা নিরসনে 4 উপদেষ্টাকে তদারকির দায়িত্ব দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এরই মধ্যে 11টি করণীয় নির্ধারণ করে তা শেষ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে 4 মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এরপরই শুরু হয় তোড়জোড়। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর চট্টগ্রামে প্রথম সফরেও আগামীতে জলাবদ্ধতা শূন্য পর্যায়ে নামিয়ে আসার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। সব সংস্থা সম্মিলিতভাবে কাজ করায় এই মৌসুমে চট্টগ্রামে জলাবদ্ধতার দুর্ভোগ কমবে বলে প্রত্যাশা নগরবাসীর। আমার মনে হয় স্ট্যান্ডার্ড বাড়বে, কাজের আগ্রহ বাড়বে এবং এটাতে বলার অপেক্ষা রাখে না যে হয়তো আগামী মৌসুমে আমরা হয়তো কিছুটা উন্নতি হতে পারে। যদিও মেয়র বলছেন হাজার হাজার কোটি টাকা খরচ করা হলেও চট্টগ্রামকে পরিকল্পিত ও পরিচ্ছন্ন নগর হিসাবে গড়তে নগর সরকার গঠনের বিকল্প নেই। এরই মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সিটি গভর্নমেন্টের দাবি জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ ব্যাপারে প্রধান উপদেষ্টা ইতিবাচক সাড়া দেয়ায় আশাবাদী মেয়র। এ সময় সিটি কর্পোরেশনের নালা ও খাল পরিচ্ছন্নতা কাজের জন্য যন্ত্রপাতি কিনতে 300 কোটি টাকা বরাদ্দ দেওয়ারও অনুরোধ জানান মেয়র। খালের উপর বাড়ি উঠে গেছে, নালার উপর ইনস্টিটিউশন হয়ে গেছে, নালার উপর মার্কেট হয়ে গেছে। সো দ্যাট এইগুলো যাতে না হয় সেজন্য নগর সরকার হলে পরে যে জনপ্রতিনিধি মেয়র হিসাবে সমস্ত সেবা প্রদানকারী সংস্থার সাথে একটা সম্পর্ক রাখতে পারলো। প্রধান উপদেষ্টার চট্টগ্রাম সফরে কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি নাগরিক সমাজের সঙ্গে সভায় উঠে আসে বেশ কিছু ইস্যু। এই সময় চট্টগ্রামে বন্ধ হয়ে যাওয়া লোকাল ট্রেন পুনরায় চালু, নতুন হাসপাতাল নির্মাণ, নগরীর যানজট নিরসনে সড়ক উন্নয়ন এবং চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের বন্দরে রূপান্তরের তাগিদ দেন প্রধান উপদেষ্টা। সব মিলিয়ে এই সফরে চট্টগ্রাম উন্নয়নকে প্রধান উপদেষ্টা বিশেষ গুরুত্ব দেয় খুশি ব্যবসায়ীরা। সিটি কর্পোরেশন না বলে উনি বলে পৌরসভার সময় তো সবগুলো একসময় করা হতো, ঠিক ওইটাও
আদলে যদি করা হয় আমি বলবো যে এটাও তো একটা বড় ডেভেলপমেন্ট। বন্দরের চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দরের সাথে ভারতের 7 সিস্টার এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সংযোগ স্থাপিত হবে। এতে বিদেশি বিনিয়োগ, নতুন কর্মসংস্থান তৈরি ও দেশের অর্থনীতির উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন অংশীজন ও ব্যবসায়ীরা। হাজরা শিউলি, এখন চট্টগ্রাম। অবশেষে শুরু হচ্ছে চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর বহুল প্রত্যাশিত রেল ও সড়ক সেতু নির্মাণ কাজ। গতকাল প্রধান উপদেষ্টার ভিত্তিপ্রস্তর স্থাপনের পর আনন্দিত সেতুর দুপ্রান্তের মানুষ। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, সেতু পারের মানুষের উচ্ছ্বাস কেমন দেখছেন? সেতুটি নির্মাণ হলে অর্থনীতিতে কী ধরনের ভূমিকা রাখবে জানাবেন। চট্টগ্রামের সাথে নগরীর সাথে লাগোয়া যে উপজেলা বোয়ালখালী এবং পটিয়া সহ বিভিন্ন উপজেলার অন্তত 1 কোটি মানুষের সাথে কিন্তু এই সেতুর ভাগ্য বা সেতু হলে তাদের ভাগ্য কিন্তু পাল্টে যাবে। এবং এই সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের খবরে আমরা দেখছি যে এই বোয়ালখালী উপজেলায় আজকে আনন্দ মিছিল হয়েছে, মিষ্টি বিতরণ হয়েছে এবং একেবারে যারা এখানকার স্থানীয় চালক আছেন সে চালক থেকে শুরু করে সাধারণ মানুষ কিংবা যারা এখানকার দোকানি আছেন, অধিবাসী আছেন, সবাই কিন্তু অনেক খুশি। এবং আমরা কথা বলছিলাম বেশ কয়েকজনের সাথে, তারা বলছেন যে তাদের শিক্ষাক্ষেত্রে যেমন প্রভাব পড়বে তেমনি তাদের অর্থনৈতিক যেই বাধাগুলো আছে, নানা ধরনের যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো আছে সেগুলো যেমন বেগবান হবে, তেমনি এই সামাজিকভাবে একটি বড় ধরনের পরিবর্তন ঘটবে। একেবারে চট্টগ্রাম নগরের সাথে লাগোয়া হলেও এই বোয়ালখালী উপজেলা কিন্তু দীর্ঘদিন ধরে এক ধরনের অবহেলা আছে। সেই কারণে তারা বলছেন যে সেতু হলে এটি কিন্তু একটি উপজেলা থেকে উপশহরে পরিণত হবে। এবং আমরা দেখেছি যে আজকে সকাল 10টার দিকে একটি আনন্দ মিছিল নিয়ে কিন্তু সেতুর কালুরঘাট প্রান্ত থেকে বোয়ালখালী প্রান্তে এসেছেন যারা সেতু বাস্তবায়ন পরিষদ নামের যারা আছেন, তারা একটি মিছিল নিয়ে এখানে এসে সমাবেশ করেছেন, সাধুবাদ জানিয়েছেন সরকারের এই সিদ্ধান্তকে এবং তারা দ্রুত এটির বাস্তবায়ন দেখতে চান। এবং যারা কর্তৃপক্ষ আছেন বা সেতুর সাথে সংশ্লিষ্ট আছেন তারা জানিয়েছেন যে তাদের অধিকাংশ কাজই শেষ, যেসব প্রক্রিয়া থাকে নির্মাণ কাজের আগে সেগুলো প্রায় শেষ। শুধুমাত্র নদীর যে শাসন, সেই শাসনের যে সমীক্ষা, সেটির একটি সমীক্ষার প্রয়োজন আছে এবং সেটি কিন্তু শীঘ্রই শুরু হবে। পাশাপাশি টেন্ডারের কাজও চলছে এবং এটি কিন্তু দক্ষিণ কোরিয়ার সহায়তায় করা হচ্ছে। 11,500 কোটি টাকার একটি প্রকল্প, যেটির নির্মাণ কাজ আগামী 5 থেকে 6 মাসের মধ্যে শুরু হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন। এবং আসলে নির্মাণ কাজ শুরুতে কোনো বাধা নেই, যে বাধাগুলো সবসময় ছিল, আগের যে সরকারগুলো ছিল সবাই কিন্তু এটি করতে ব্যর্থ হয়েছে। চট্টগ্রামের সবচেয়ে পুরনো একটি সেতু, যেটি 1930 সালে ব্রিটিশ আমল থেকে নির্মিত হয়েছিল এবং এই সেতুর কিন্তু একটি জীর্ণ দশা, অর্থাৎ এই সেতুর দিয়ে এক পাশের গাড়ি চলাচল করলে অন্য পাশের গাড়িকে কিন্তু অপেক্ষা করতে হয়। অর্থাৎ 12 থেকে 14 ফুট প্রস্থের একটি সেতু, যেটি কিন্তু নতুনভাবে নির্মিত হলে প্রস্থে সেটি 100 ফুটের মতো হবে এবং দৈর্ঘ্যে কিন্তু সেটি 2200 ফুট বা 700 মিটারের মতো হবে। এবং পুরো এলাকার চিত্র যেমন পাল্টে যাবে, তেমনি অর্থনৈতিকভাবে এখানে শিল্প থেকে শুরু করে নানা ধরনের অর্থনৈতিক সম্ভাবনা বিকশিত হওয়ার সুযোগ আছে। এবং স্থানীয় মানুষ এটিকে সাধুবাদ জানিয়েছেন এবং তারা আশা করছেন এইবার যাতে কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়া এটির নির্মাণ কাজ শুরু করা হয়। চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর সড়ক ও রেল সেতু নির্মাণ কাজ শুরু হচ্ছে, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল করিম। আন্তর্জাতিক মেরিটাইম প্রদর্শনীতে অংশ নিতে চট্টগ্রাম থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বনজা খালিদ বিন ওয়ালিদ। সকাল 10টায় চট্টগ্রাম নৌবাহিনীর জেটি থেকে জাহাজটি যাত্রা করে। আগামী 20 থেকে 24 মে মালয়েশিয়ায় 17তম LIM প্রদর্শনীতে অংশ নেবে নৌবাহিনীর 34 কর্মকর্তা সহ 229 জন সদস্য। নৌবাহিনীর রীতি অনুযায়ী সুসজ্জিত বাগদলের বাদ্য পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় জাহাজটিকে। এর আগে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান জাহাজের কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। 5 দিনব্যাপী এই প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক ও নৌবাহিনী জাহাজ অংশগ্রহণ করবে। প্রদর্শনী শেষে জাহাজটি আগামী 29 মে নৌঘাঁটিতে ফিরে আসবে। সাতক্ষীরায় বেশিরভাগ ঘেরে হঠাৎ করে মরক লাগায় মারা যাচ্ছে বাগদা চিংড়ি। এতে মৌসুমের শুরুতেই বড় অঙ্কের লোকসানের মুখে বাগদা চাষিরা। ফলে চলতি বছর বাগদা চিংড়ি উৎপাদন ও রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
সাতক্ষীরা থেকে আহসান রাজীবের প্রতিবেদনে বিস্তারিত। সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকার ঘেরে চাষ হয় বাগদা, গলদা, হরিণা, চাকাসহ বিভিন্ন প্রজাতির চিংড়ি। তবে বাগদার চাষ হয় সবচেয়ে বেশি। উৎপাদিত এসব চিংড়ির ৯০% রপ্তানি হয়। তবে চলতি বছর বাগদা চিংড়িতে মড়ক দেখা দেয়ায় কাঙ্ক্ষিত উৎপাদন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এতে প্রভাব পড়বে রপ্তানি আয়ে। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামের চিংড়ি চাষি মনিরুল ইসলাম চলতি বছর ৭.৫ বিঘা ঘেরে চাষ করেছেন বাগদা চিংড়ি। গত মৌসুমে একই জমিতে বিপুল পরিমাণ উৎপাদন হলেও এবার মড়ক দেখা দেয়ায় দিশেহারা তিনি। ভাইরাস লেগে ঘেরে ফুল মাঠ, এবছর প্রায় ২-৩ লাখ টাকা লস হবে। শুধু মনিরুল ইসলাম নয়, একই অবস্থা জেলার অধিকাংশ ঘেরের। মড়ক রোগে মরে যাচ্ছে ৭০% চিংড়ি, যাতে বড় অঙ্কের আর্থিক ক্ষতিতে চাষিরা। মাছ ছাড়ার পরে ১৫ দিন মাছের বয়স হওয়ার পরের থেকে ভাইরাস শুরু। ২৫ থেকে ৩০ দিনের মধ্যে ১৫টা মারা যাচ্ছে। আমরা ঘেরে প্রসেসিং ভালো করছি। কারণ আমার ১৬-১৮ বিঘা ঘেরে যদি আমি হিসাব করি যে আমার অন্তত ৮ থেকে ৯ কেজি মাছ পড়ার কথা, সেখানে সকালে এসে দেখতেছি যে ৪০০ গ্রাম 500 গ্রাম মাছ পড়তেছে। তার ভিতরে সেই 500 গ্রামের ভেতরের থেকে 300 গ্রাম 400 গ্রাম হচ্ছে মরে লাল হয়ে গেছে, সেগুলো বেচার উপযোগী নয়। মাছের প্রোডাকশন কি হচ্ছে জানি না, যে সবই কোনো মাছই হচ্ছে না, সব ঘেরেই মাছ মারা যাচ্ছে। তারা বলছেন রোগ ঠেকাতে বিভিন্ন ওষুধ ব্যবহার করেও মিলছে না প্রতিকার। এছাড়া সাতক্ষীরায় সরকারিভাবে একটি হ্যাচারি থাকলেও দীর্ঘদিন রেনুর উৎপাদন না হওয়ায় কক্সবাজারের রেনু কিনতে বাধ্য হচ্ছেন তারা। আমরা ঘের তো প্রসেসিং তো খুব ভালোভাবে করছি, কিন্তু ওনার গুণগত মান একদম ঠিক নেই। কক্সবাজার থেকে মাছ নিয়ে ওটা আর কি ভাইরাস মুক্ত হয় না, কারণ ওটা ঘেরে দেওয়ার সাথে সাথে 1 মাস পরেই মারা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত কিছু ঘের পরিদর্শন করে চাষিদের পানি ও মাটি পরীক্ষা করে মাছ ছাড়ার পরামর্শ দিচ্ছেন মৎস্য কর্মকর্তারা। তবে নানা প্রতিকূলতার মাঝেও চিংড়ি উৎপাদন বাড়ছে বলে আশাবাদ জানান তারা। একই চ্যানেলের অনেকগুলো চাষি নদীর এপাশে ওপাশে সব জায়গায় কিন্তু চাষ করতেছে। এখন কোনো একটা সিঙ্গেল ঘেরে যদি রোগের প্রাদুর্ভাব হয়ে যায়, সেক্ষেত্রে সেই পানি যখন সে ক্যানেলে রিলিজ করে, ক্যানেল থেকে নদীতে যায়, নদীর থেকে আবার অন্য আরেকজন যে ঘেরে পানি উঠাচ্ছে তার ঘেরে কিন্তু এর সাথে সাথে ওই ভাইরাস যুক্ত পানি তার মধ্যে প্রবেশ করতেছে। চাষিদের প্রতি আমাদের পরামর্শ হলো ওই পানিটি যথাসম্ভব ট্রিটমেন্ট করে পানিটা ঘেরে প্রবেশ করাতে হবে। ৩-৪ গুণ তাদের প্রোডাকশন বেড়েছে, যে কারণে গত বছরে আমাদের প্রোডাকশনটা বেড়েছিল। ২৬,০০০ মেট্রিক টন আমাদের উৎপাদন হয়, তার চেয়ে আরও বেড়েছে ২৬,৩50 মেট্রিক টন আমাদের উৎপাদন হয়েছে। এই বছর আমরা আশা করছি যে এই প্রোডাকশনটা আরও বাড়বে, যেহেতু ক্লাস্টার পদ্ধতিতে যারা চাষ করে তারা এবারও আবার স্টক করবে। সরকারি হিসেবে জেলায় ৬৫,৫৩৬ হেক্টর জমিতে বাগদা চিংড়ির ঘেরের সংখ্যা ৫৪,৯৩৫টি, যেখানে এবছর ২৬,৫০০ টন চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার চিংড়ি চাষের সাথে সংশ্লিষ্টরা বলছেন, চিংড়ির মড়ক প্রতিরোধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে একদিকে যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন চিংড়ি চাষিরা, ঠিক তেমনি প্রভাব পড়বে চিংড়ি রপ্তানিতে। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে এখন পর্যন্ত ১৫০ জনের বেশি মানুষের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১১৮ জন আটক করেছে বিজিবি। এছাড়া সবশেষ বুধবার আটক করা ৪৪ জনকে হস্তান্তর করা হয়েছে থানায়। এ নিয়ে বিস্তারিত জানাতে বড়লেখা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ হামিদ। অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে জানাবেন? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বড়লেখা থানা কমান্ডারে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে বড়লেখা থানা, এবং বড়লেখা থানার দুতলতেই গতকাল যে ৪৪ জনকে থানায় হস্তান্তর করা হয়েছিল তাদেরকে রাখা হয়েছে, এবং এর মধ্যে ইতিমধ্যে 2 জন লোক তাদের বাড়িতে চলে গিয়েছে। বাকি ৪২ জন বাড়িতে যাওয়ার জন্য অপেক্ষা করছে, এবং তাদের বাড়ি থেকে আত্মীয়জন আসলে থানার ওসি তাদেরকে তাদের হাতে তুলে দিবেন এবং তারা বাড়িতে চলে যাবেন। এবং তাদের অনেকের বাড়ি কিন্তু একদম কুড়িগ্রাম এলাকার ওইদিকে, এবং অনেকেই আমি কথা বলেছিলাম লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান 52 বিজিবির সিও এবং 46 বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল ASM জাকারিয়া সাথে। তারা আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে তারা সীমান্তে টহল জোরদার করেছেন, তারপরেও কিন্তু ফাঁক ফুকর দিয়ে বিভিন্ন সময় ভারতের বিএসএফরা
পুশ ইন করছে বাংলাদেশে এবং তারা যেখানেই খবর পাচ্ছেন সেখান থেকে তারা আটক করছেন। আমি এ বিষয়ে কথা বলেছিলাম বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কাশেম সরকারের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে 3 দফায় বড়লেখা থানায় প্রায় 103 জনকে হস্তান্তর করা হয়েছিল, ইতিমধ্যে 59 জন এবং গতকালকে 44 জনকে হস্তান্তর করা হয়েছে এবং তারা বিভিন্ন ভাবে তাদের বাড়ির লোকজনের সাথে যোগাযোগ করে তাদেরকে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছেন। এখন পর্যন্ত 42 জন এখানে অবস্থান করছেন এবং তাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য যোগাযোগ শুরু হয়েছে এবং বাড়ি থেকে লোকজন আসলে তারা কিন্তু বাড়িতে পৌঁছে যাবেন। এছাড়াও বিগত কয়েকদিন পূর্বে কমলগঞ্জ থানার দলাই সীমান্ত দিয়ে 15 জন যে লোক ভারত থেকে পুশিন হয়েছিল তাদেরকে আটক করেছিল বিজিবি এবং তাদেরকেও কিন্তু কমলগঞ্জ থানার মাধ্যমে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন সীমান্ত দিয়ে কিন্তু 50 থেকে 60 জনের মতো লোক সীমান্তে প্রবেশ করে সেখান থেকে তারা বিভিন্নভাবে কিন্তু তাদের বাড়িতে চলে গিয়েছে এবং বিজিবি বলছে যে যেহেতু এরা বাংলাদেশি এবং বাংলাদেশের নাগরিক সেহেতু তারা তাদের দেশে যাওয়ার জন্য তারা সহযোগিতা করছেন। এদিকে যারা আটক হয়েছিলেন তাদের অনেকের সাথেই জনপ্রতিনিধিরা কথা বলেছেন। তারা আমাকে জানিয়েছেন যে অনেকের সাথে কথা বলে জেনেছেন যে এখনো ভারত সীমান্তে প্রচুর পরিমাণে বাংলাদেশিকে আটকে রাখা হয়েছে, যাদেরকে পুশিন করা হবে এবং যে কোনো মুহূর্তে যে কোনো সীমান্ত দিয়ে কিন্তু তাদেরকে পুশিন করা যেতে পারে। অর্থাৎ তারা আমাকে জানিয়েছেন যে 35 থেকে 40 হাজার লোক বিভিন্ন জায়গায় জড়ো করা হয়েছিল, তাদের ঘরবাড়ি ভারতীয় পুলিশরা ভেঙে দিয়ে বিএসএফ এর হাতে তুলে দিয়েছিল এবং বিএসএফ বিমান যুগে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছিল এবং ভারতের মানিক ভান্ডার সহ বিভিন্ন বিমানে করে তারা বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছিল এবং তারা সেখান থেকে কিন্তু বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিন করছে এবং এ পর্যন্ত মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় 1.5 শতাধিক লোক পুশিনের ঘটনা ঘটেছে এবং বিজিবি এবং পুলিশ তৎপর রয়েছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের বড়লেখা থেকে সীমান্ত নিয়ে সবশেষ। মৌলভীবাজারে বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী এম এ হামিদ। দিনাজপুরের হিলিতে সীমান্ত এলাকা থেকে একটি সচল ড্রোন ক্যামেরা জব্দ করেছে পুলিশ। প্রাথমিকভাবে ড্রোনটি ভারতীয়দের বলে ধারণা করা হচ্ছে। বুধবার রাত 10টায় হিলি সীমান্তের খাসুরিয়া আদিবাসী এলাকার আনুমানিক 400 গজ বাংলাদেশ অভ্যন্তরের একটি ধানক্ষেত থেকে জিপিএস লেখা ড্রোন ক্যামেরাটি উদ্ধার করা হয়। পুলিশ জানায় সীমান্ত এলাকার ধানক্ষেতে কাজ করার সময় পরিত্যক্ত অবস্থায় ড্রোন দেখতে পান স্থানীয় এক চাষি। পরে তিনি ড্রোনটি বাড়িতে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে পুলিশের ড্রোনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। সীমান্তের ওপার থেকে ড্রোনটি উড়ানোর সময় বাংলাদেশে এসে পড়েছে বলে ধারণা পুলিশের। টাঙ্গাইলে ধানের বাম্পার ফলন হলেও ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ কৃষক। উৎপাদন খরচ মিটিয়ে শূন্যের কোটায় লাভের অঙ্ক। অন্যদিকে নানা জটিলতায় সরকার নির্ধারিত দরে ধান বিক্রি করতে পারছেন না বেশিরভাগ কৃষক। বাধ্য হয়ে মধ্যস্বত্বভোগী ও ফরিয়াদের কাছে কম দামে বিক্রি হচ্ছে ধান। এতে ধান চাষে আগ্রহ হারাচ্ছেন প্রান্তিক চাষিরা। বিস্তারিত কাউসার আহমেদের প্রতিবেদনে। টাঙ্গাইলের মাঠের পর মাঠে ঝুলছে সোনালী ধানের শীষ। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে ধান কাটার ধুম। টাঙ্গাইল সদরের ধরের বাড়ি গ্রামের প্রান্তিক কৃষক আব্দুল আওয়াল চলতি মৌসুমে ৪৫% জমি বর্গা নিয়ে বোরো ধানের চাষ করেছেন। চড়া উৎপাদন খরচের এই সময়ে বর্তমান বাজার দরে ধান বিক্রি করে লোকসানের কথা জানান তিনি। নিজের ধান নিজের চাউল আমি খাওয়ার জন্য যাতে কিনা না খাওয়ার লাগে এই জন্য আমি খেতে আবাদ করি, তা নাহলে আবাদ করার লাভ নাই, লস। আগের তুলনায় হাল চাষে বেড়েছে খরচ। এছাড়া কীটনাশক ও সারের দামও বাড়তি, তার উপর রয়েছে শ্রমিকের মজুরি। সব মিলিয়ে উৎপাদন ব্যয় বেড়েছে। তবে সেই তুলনায় ধানের দাম পাচ্ছেন না কৃষকরা। ধান উৎপাদন লাভজনক করতে সরাসরি ও সহজ পদ্ধতিতে প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান কেনার ব্যবস্থা করার দাবি তাদের। কারেন্ট বিলের দাম বাড়ায় দেয়, সারের দাম বাড়ায় দেয়, ট্রাক্টরের বিল বাড়তি, সব মিলাই দেখা যাচ্ছে প্রতি বছরই আমাদের ধান উৎপাদন করতে লসই হয়, লাভ হয় না। 100 টাকা 120 টাকা ডিসিমাল ধান ধরে এই মেশিনে ধান কাটা নাকি কামড়ানো এইগুলা খরচা দেওয়াটা একটু আমাদের পক্ষে একটু অসুবিধা হইতো দেখে এই জন্য নিজেরাই কইরা দিচ্ছি। কৃষি গবেষকরা বলছেন দেশের বৃহৎ মানুষের খাদ্যাভ্যাস ভাতের চাহিদা মেটাতে হলে আমদানি নির্ভরতায় তা সম্ভব নয়। এজন্য উৎপাদন ব্যবস্থায় সহজ যান্ত্রিকীকরণ ও ধানের মূল্য বৃদ্ধিতে মনোযোগ দেওয়া জরুরি। আমাদের প্রথাগত যে কৃষি ব্যবস্থা সেইখান থেকে আমাদের আধুনিক কৃষি ব্যবস্থা, বিশেষ করে যদি বলি মেশিনাইজেশনের মধ্যে যদি আমরা এটাকে নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে আমাদের এই কৃষকরা উপকৃত হবে।
এদিকে ধানের বাজার মনিটরিংয়ের বিষয়ে তেমন আগ্রহ দেখা যায়নি কৃষি বিভাগের। ধানের উৎপাদন বৃদ্ধি তাদের মূল লক্ষ্য। অন্যদিকে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে ধান কেনার কথা বলছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। অতি সত্ত্বরে আবার এই মেশিনগুলো যখন ডিস্ট্রিবিউশন শুরু হবে এবং কৃষকরাও যেহেতু এটাতে লাভবান হচ্ছে, তারাও নিজেরাও এই মেশিনগুলো হয়তো সমিতির মাধ্যমে, যেহেতু দাম একটু বেশি, একটু সমিতির মাধ্যমেও তারা যদি কিনতে পারে, তাহলে আশা করি যে ভবিষ্যতে এই কৃষকের যে উৎপাদন মূল্যটা আসলে এটা অনেক কমে আসবে। অ্যাপসের মাধ্যমে আমরা আবেদন যারা আগে করবে তারাই আমাদেরকে সরকারি গুদামে ধান দিতে পারবে। চালের মূল্য হলো 50 টাকা প্রতি কেজি। সরকার নির্ধারিত চাল কলের মাধ্যমে আমরা এই চাল সংগ্রহ করব। চলতি মৌসুমে জেলায় 1,76,145 হেক্টর জমিতে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এখন টাঙ্গাইল। রাজশাহীতে শুরু হয়েছে আটি ও গুটি জাতের আম পাড়া। সকাল থেকেই ছোপা ঝুড়ি নিয়ে পাকা আম নামাচ্ছেন বাগানীরা। সে খবর জানাতে পুঠিয়া উপজেলার বানেশ্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, এবার রাজশাহীতে আটি ও গুটি জাতের আমের ফলন কেমন হয়েছে? এছাড়া বাজারে সরবরাহ বাড়তে আরো কত সময় লাগতে পারে জানাবেন। আজকে আসলে প্রশাসনিক ক্যালেন্ডার মেনে সকাল থেকে আমরা দেখেছি রাজশাহীর 9টি উপজেলার প্রত্যেকটি জায়গা থেকেই কিন্তু আসলে আম নেমেছে এবং সেগুলো আটি এবং গুটি জাতের। আটি গুটি জাত আসলে অন্যান্য যে জনপ্রিয় জাতগুলো রয়েছে সেইগুলোর মতোই, তবে এই আমগুলো আসলে অধিক আঁশযুক্ত, যার কারণে আসলে খেতে খানিকটা টক ভাব থাকে। এই আমগুলো আসলে সবার আগে পাকে এবং বৈশাখী আম এর মধ্যে পাড়া হয়েছে। প্রশাসনের ক্যালেন্ডার অনুযায়ী এই 15 তারিখে মে মাসের আজকেই আম নামানোর প্রথম দিন ছিল এবং আজকে আমরা পুঠিয়াতে দেখেছি এখানে উপজেলা নির্বাহী অফিসার আম বাগানগুলো পরিদর্শন করেছেন, ঘুরেছেন এবং আম নামানো দেখেছেন, যাতে করে কেউ অপরিপক্ক আম না পারে। তো এই ক্ষেত্রে আমরা আসলে দেখেছি যে বাগানগুলো যে গাছগুলো দেখা গেছে, গাছের অধিকাংশ গাছেই কিন্তু আম পেকে থাকা আমরা দেখতে পেয়েছি এবং সেই সমস্ত গাছ থেকেই কিন্তু বাগানিরা আম নামিয়েছেন। অন্যদিকে আসলে যেহেতু এখনো পর্যন্ত আসলে জনপ্রিয় যে সমস্ত জাতগুলো রয়েছে, গোপালভোগ, রানী পছন্দ, লক্ষণভোগ, ক্ষীরসাপাত বা হিমসাগর, সেগুলো এখনো বেশ কিছু দিন দেরি আছে। 15 থেকে 20 দিনের মধ্যে এই আমগুলো নেমে আসবে এবং এই আমগুলো নামানোর পরেই কিন্তু আসলে বাজার যেটি বসে হাট, সেগুলোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেখানেও কিন্তু হাটে জমজমাট উঠবে এবং তখনই আসলে ক্রেতাদের এই আম নিতে যেমন আগ্রহ থাকে, একই সাথে বাইরের ব্যাপারীরা আসে। তো সেই কারণে বলা যায় যে এখনো 20 থেকে 15 দিন এর মধ্যেই কিন্তু আসলে আম যে বাজার সেটি আসলে জমে উঠবে। এখন পর্যন্ত চাষিরা বলছেন যে আটি গুটি আম এর মধ্যে তারা নামিয়ে ফেলতে পারবেন এবং তাদের যে এই যে ব্যস্ততা সেটি আসলে কেটে যাবে। পরবর্তীতে যে জাতের আমগুলো সেগুলো যখন নামাতে পারবেন তারা, তখনই আসলে এটি আসলে বেশি বাজার আসলে পাবেন। তবে গেল বছরের তুলনায় আম এবারে বাগানে বেশি আছে এবং আমের যে আকার বা আমের যে ঘ্রাণ স্বাদ সেটি ভালো হয়েছে বলছেন চাষিরা। এবারে প্রায় 19,603 হেক্টর বাগানে প্রায় 2,60,000 মেট্রিক টন আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে, যেখানে প্রায় 1700 কোটি টাকারও বেশি আমের বেচাকেনা হবে রাজশাহীতে বলে আমাদেরকে কৃষি দপ্তর জানিয়েছে এবং নিরাপদ আম পৌঁছে দিতে এখানে স্থানীয় প্রশাসন কাজ করছে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহীতে আম পাড়া শুরু করেছে বাগানীরা, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ। এতে কেজিতে মাছের দাম কমেছে 400 থেকে 500 টাকা। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, মাছের দাম কিছুটা কমায় বেচা বিক্রি বেড়েছে কিনা জানাবেন। এছাড়া বর্তমানে কেমন দামে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে? দেশের অন্যতম বড় ইলিশের এই পাইকারি বাজারে আসলে শুধু চাঁদপুর নয়, সারা দেশ থেকে কিন্তু লুকিয়ে থাকে মানুষজন তাজা ইলিশ কেনার জন্য। যদিও গেল সপ্তাহের তুলনায় মাছের সরবরাহ কিছুটা বেড়েছে, তবে দাম কমার পরেও কিন্তু এখন যেই দামে ইলিশ বিক্রি করা হচ্ছে তাও কিন্তু অনেক চড়া বলে কিন্তু মনে করছেন যারা ক্রেতা রয়েছে। গেল সপ্তাহের তুলনায় কিন্তু কেজি প্রতি মাছের দাম কমেছে 400 থেকে 500 টাকা। আজকের বাজারে স্থানীয় যে পদ্মা মেঘনা নদী রয়েছে, সেই নদী থেকে তোলা মাছ কিন্তু 1 কেজি ওজনের যে মাছ তা বিক্রি করা হচ্ছে 1400 থেকে 2500 টাকা কেজি দরে। তাছাড়া মাঝারি সাইজের 600, 700 কিংবা 800 গ্রাম ওজনের
ইলিশ বিক্রি করা হচ্ছে 1700 থেকে 1800 টাকা দরে। তবে উপকূলীয় অঞ্চল থেকে যে ইলিশ এই বাজারে নিয়ে আসা হচ্ছে তা কিন্তু কেজিতে আরো কম দামে বিক্রি করা হচ্ছে। মূলত উপকূলীয় অঞ্চলের ইলিশের 1 কেজি ওজনের যে ইলিশটা বিক্রি করা হচ্ছে 1500 থেকে 1600 টাকা দরে। আসলে এই বাজারে এখন যেই মাছ পাওয়া যাচ্ছে মূলত তা কিন্তু উপকূলীয় অঞ্চল থেকে কিন্তু বেশি আসছে। যদিও দূর দূরান্ত থেকে যে ক্রেতা সাধারণ যারা আসছেন মাছ কেনার জন্য তারা কিন্তু তাদের চাহিদা কিন্তু সবচেয়ে বেশি চাঁদপুরের স্থানীয় পদ্মা মেঘনা নদীর মাছের। কিন্তু মাছের সরবরাহ খুব একটা না থাকায় কিন্তু দাম বাড়তি বলে কিন্তু মনে করছেন। আসলে যারা আমি কথা বলেছিলাম ক্রেতাদের সাথে তারা বলছেন যে যদিও গেল সপ্তাহের তুলনায় কিছুটা মাছের দাম কমেছে, তারপরেও এখন যেই দামে মাছ বিক্রি করা হচ্ছে তাতেও কিন্তু অনেক চড়া দামে কিন্তু বলছেন তারা। যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে নিষেধাজ্ঞার 2 মাস পরে নদীতে নেমেছে জেলেরা, সেই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু সময় বেশ মাছের সরবরাহ বাড়লেও কিন্তু অনেকাংশেই কিন্তু আবার তা পড়ে যাচ্ছে। এই কারণে কিন্তু মাছের যে দাম তা কিন্তু এখনো ক্রেতাদের কাঙ্ক্ষিত পর্যায়ে কিন্তু আসছে না বলে কিন্তু জানিয়েছেন। তবে একটা বিষয় একটু বলে রাখি, এই যে চাঁদপুর মাছঘাট এখানে কিন্তু ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন আসে মাছ কেনার জন্য। অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ঊর্ধ্বগতির মূল্যের কারণে কিন্তু অনেক ক্রেতাই হতাশ হয়ে কিন্তু ফিরে যাচ্ছেন। যদিও গেল কয়েক বছর যাবতে কিন্তু ইলিশের উৎপাদন কমছে বলে কিন্তু তারা মনে করছেন এবং ব্যবসায়ীরা যেটা বলছেন যে আসলে এত উচ্চ মূল্যের কারণে তাদের কিন্তু বেচা বিক্রি করতে কিন্তু অনেক সময় হিমশিম খাওয়া লাগে, অনেক ক্রেতাই কিন্তু মাছ না কিনে কিন্তু ফিরে যায়। যদিও এখন 58 দিনের কিন্তু সমুদ্র অঞ্চলে কিন্তু নিষেধাজ্ঞা চলছে, সেই নিষেধাজ্ঞার কারণে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু মাছের যে আমদানি করা হতো সমুদ্র অঞ্চল থেকে সেই আমদানি কিন্তু অনেকটাই ভাটা পড়েছে। তারপরেও অনেক সময় কিন্তু আসছে সেই নিষেধাজ্ঞা অঞ্চলের মাছও কিন্তু এই বাজারে আসছে এবং এর প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে বাজারে। আর ব্যবসায়ীরা বলছেন যে মাছের সরবরাহ যদি ধারাবাহিকতা থাকে এবং যদি মাছের সরবরাহ যদি আরো বাড়ে তখন কিন্তু দাম আরো কিছুটা কমবে বলে তারা মনে করছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমাকে চাঁদপুর বড় স্টেশন মার্কেট থেকে সবশেষ। চাঁদপুরে বেড়েছে ইলিশের সরবরাহ, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী তালহা জুবায়ের। আগামী শনিবার বিএনপির বিভাগীয় তারুণ্যের সমাবেশ ঘিরে খুলনায় চলছে বেশ তোড়জোড়। পোস্টার ব্যানারে ছেয়ে গেছে পুরো নগরী। খুলনা ও বরিশাল বিভাগের প্রতিটি জেলা উপজেলায় চলছে কর্মী সমাবেশ। দুই বিভাগের সমন্বয়ে করা এবারের তারুণ্যের সমাবেশ দেশবাসীর কাছে সর্ববৃহৎ জমায়েতের সাক্ষী হয়ে থাকবে বলে দাবি বিএনপি নেতাদের। তরিকুল ইসলামের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন আবুল বাশার। তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চট্টগ্রামের পর এবার খুলনায় আয়োজন করা হচ্ছে তারুণ্যের সমাবেশ। নগর জুড়ে বিএনপির রাজনৈতিক অঙ্গনে বইছে উৎসবের হাওয়া। কর্মসূচি ঘিরে দিনভর মাইকিং আর বিলবোর্ড টানানো হয়েছে বিভাগ জুড়ে। খুলনা ও বরিশাল বিভাগে উক্ত সমাবেশে দলে দলে যোগ দিন। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে 17 মে অনুষ্ঠিত হবে সমাবেশ। খুলনার শিববাড়ি মোড়ের জিয়া হল চত্বরে বিকেল 4টায় সমাবেশ আয়োজনে ব্যস্ত সময় পার করছেন দুই বিভাগের নেতাকর্মীরা। প্রতিদিনই চলছে কর্মী সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের উপস্থিত থাকার কথা রয়েছে। সমাবেশ ঘিরে প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে তরুণদের উৎসাহিত করা হচ্ছে বলে জানান ছাত্রনেতারা। খুলনার ইতিহাসে সর্ববৃহৎ একটি তারুণ্যের সমাবেশ আমরা খুলনাবাসী এবং বরিশালবাসী সমন্বয়ে বাংলাদেশের পুরো দেশবাসীকে আমরা উপহার দেব। এই আয়োজনকে স্বাগত জানাচ্ছে নগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা। সমাবেশ ঘিরে প্রতিদিন প্রস্তুতি সভা, লিফলেট বিতরণ, মিছিল ও প্রচারণায় অংশ নিচ্ছে খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা। বলছেন তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় এটি প্রথম কোনো রাজনৈতিক দল হিসেবে বিএনপির এক যুগান্তকারী কর্মসূচি। এই কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অভিনব নেতৃত্ব এবং নির্দেশনায় উজ্জ্বল স্মারক। এই যে অপশক্তি, এই অপশক্তিকে বিতাড়িত করা যায়, অর্থাৎ মেধাভিত্তিক যে রাজনীতি, সেই রাজনীতির প্রতি কিন্তু আমরা আকর্ষণীয় করে তোলার জন্যই আমাদের এই ধরনের সমাবেশ। এই যে নতুন প্রজন্ম যে স্বপ্ন দেখিয়েছে সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে গেলে নতুন প্রজন্মের তাদের মতামত, তাদের ভোট, তাদের পরামর্শকে কাজে লাগিয়ে একটি আধুনিক গণতান্ত্রিক
মানবিক, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই। তরুণদের এই মিলন মেলায় অংশ নিতে ইতিমধ্যে খুলনায় পৌঁছেছেন কেন্দ্রীয় শীর্ষ নেতারা। খুলনা মহানগরীর আবাসিক হোটেলগুলোতেও অগ্রিম বুকিং দেওয়া শেষ হয়েছে। এই সমাবেশ থেকেই তারুণ্যের রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা হবে, এমনটি প্রত্যাশা তৃণমূল নেতাকর্মীদের। তরিকুল ইসলাম, এখন খুলনা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীর পুঠিয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে স্থানীয় বিএনপির অফিস আর আগুন দেওয়া হয় 3টি মোটরসাইকেলে। বুধবার রাতে পুঠিয়া বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুঠিয়া উপজেলা বিএনপির নেতা সাবেক মেয়র আল মামুন খান ও আরেক বিএনপি নেতা ফারুক রায়হানের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার বিকেলে পুঠিয়া উপজেলা চত্বরে স্থানীয় পুকুর এবং দিঘির টেন্ডার নেয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। সন্ধ্যার পর দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। এ সময় ভাঙচুর করা হয় স্থানীয় বিএনপির অফিস। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আহত অন্তত 10 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। নারায়ণগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতরাতে শহরের জিমখানা এলাকার সিটি পার্ক গেটের সামনে হত্যাকাণ্ড হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে কয়েকজন যুবকের ধস্তাধস্তি দেখতে পান তারা। একটু পরে একজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এ সময় মাদক সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারণার কথা বলা হয়। অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করা হবে বলেও জানায় পুলিশ। সিরাজগঞ্জের নিজ গ্রামে দাফন করা হয়েছে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্যের মরদেহ। রাত 10:15টার দিকে সরাতোল কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। রাত 10টায় সরাতোল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় শাম্যের দ্বিতীয় জানাজা। সেখানে জড়ো হন শিক্ষার্থীর স্বজন, এলাকাবাসী, সহপাঠী ও দলীয় নেতাকর্মীরা। এ সময় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পরে সরাতোল কবরস্থানে দাফন করা হয় শাম্যের মরদেহ। গেল মঙ্গলবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয় শাহরিয়ার আলম শাম্য। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জানাজা শেষে শাম্যের মরদেহ নিয়ে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হন সহপাঠী ও স্বজনরা। সন্ধ্যায় নিজ গ্রামে মরদেহ পৌঁছালে নেমে আসে শোকের ছায়া। এদিকে শাম্য হত্যার ঘটনায় গ্রেফতার মাদারীপুরের তামিম হাওলাদারের বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধরা। বুধবার সন্ধ্যায় মাদারীপুরের ঝৌদি ইউনিয়নের ব্রাহ্মদী এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া 3 জনের বাড়ি মাদারীপুর জেলায়। এর মধ্যে সন্ধ্যায় তামিম হাওলাদারের বাড়ির 2টি ঘর পুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা। পরে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস। পরে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ। দীর্ঘ 4 দশক পর শুরু হয়েছে চাঁদপুরের পুরান বাজার রাজাখাল সংস্কার কাজ। এতে জলাবদ্ধতা নিরসন হয়ে ভোগান্তি কমবে স্থানীয় বাসিন্দাদের। কর্তৃপক্ষ বলছে, জেলার বিভিন্ন উপজেলায় ছোট বড় মিলিয়ে 10টি খালের সংস্কার কাজ চলছে, যাতে খালে পানির প্রবাহ বেড়ে সেচ সুবিধা পাবেন কয়েক লাখ কৃষক। তালহা জুবাইয়ের প্রতিবেদনে বিস্তারিত। দেখে বুঝার উপায় নেই, অথচ একসময় এই খালি প্রবাহিত হতো স্বচ্ছ পানির ধারা, যা স্থানীয়দের দৈনন্দিন কাজের পাশাপাশি ব্যবহৃত হতো কৃষিকাজে। কিন্তু দীর্ঘদিনের অযত্ন, অবহেলা আর সংস্কারের অভাবে পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। চাঁদপুরের পুরানবাজার ডাকাতিয়া নদী থেকে দোকানগড় এলাকা পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটারের এই খালটি স্থানীয়দের কাছে রাজাখাল নামে পরিচিত। খালটি ময়লা আবর্জনায় ভরাট হয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় পানি প্রবাহ। এতে প্রতি বর্ষায় পানি নিষ্কাশন না হয়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা ও বন্যার। তবে আশার কথা হচ্ছে, 4 দশক পর হলেও অবশেষে শুরু হয়েছে খালটির সংস্কার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এমন উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারাও। অন্যান্য বছর যে বন্যা হইতো, পানি নামতে পারতো না। এখন মনে করেন আলাদা দিলে খাল কাটছে, এখন পানি বর্ষাকালে আলাদা দিলে নামতে পারবো। পাইপ দিয়ে পানি নিব, পানি নিয়ে খেতে খেতে দিব,
এটার জন্য সুবিধা হবে কৃষকদের জন্য। আমরা মাছ ধরছি খালের ভিতরে কোনো এক সময়, কিন্তু এখন খালে মাছ তো দূরে থাক, খালে নামার উপযোগী নাই। গা গোসল ধোয়া যাব, খেতে খামারে পানি দেওয়া যাব, জলাবদ্ধতার সৃষ্টি হইব না, ময়লা আবর্জনা জমা হইব না। পুরানবাজার রাজাখালের পাশাপাশি চলতি অর্থবছরে জেলায় সংস্কার করা হচ্ছে ছোট বড় আরও 9টি খাল। ইতোমধ্যে 3টি খালের খনন শেষ হয়েছে, চলমান রয়েছে বাকি 7টি খালের খনন কাজ, যা শেষ হলে সেচের আওতায় আসছে কয়েক হাজার হেক্টর কৃষিজমি। এতে এক ফসলি জমিতে সুযোগ হবে একাধিক ফসল আবাদের। কৃষির জন্য খুবই উপকার হয়েছে, এটা খুব ভালো হয়েছে, এটা সরকার খুব ভালো একটা কাজ করছে। এখন পানি বিল হিসাবে ঠিক আছে, ফাটার ভিতরে আমাদের দুন্দুল কইটা করলা এটি করা যাবে, তাহলে আমি খেলাটা আগে পানি যাইব, আবার আগে পানি যাইব, আমরা মাছটা ধরতে পারবো, জালটা ধরতে পারবো, এতে আমাদের অনেক উপকার হয়েছে। কর্তৃপক্ষ বলছে খালগুলো সংস্কার হলে জেলার জলাবদ্ধতা নিরসন, বন্যা নিয়ন্ত্রণ সহজ হওয়ার পাশাপাশি বেগবান হবে কৃষির উৎপাদন। খননের পরে এটি পানি সুন্দরভাবে প্রবাহিত হবে এবং পরিবেশের একটা ভারসাম্য রক্ষা হবে। তাছাড়া আপনার যখন শুষ্ক মৌসুমে এখান থেকে পানি মানুষ নিতে পারবে এবং কৃষিকাজ করতে পারবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই প্রকল্পে সদর উপজেলায় 3টি, হাজীগঞ্জে 1টি, ফরিদগঞ্জে 1টি এবং কচুয়ায় 5টি খালের সংস্কার করা হচ্ছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 4,94,00,000 টাকা। গেল বছরের নভেম্বরে শুরু হওয়া প্রকল্পের মেয়াদ শেষ হবে আগামী 30 জুন। তালহা জুবায়ের, এখন চাঁদপুর। শেরপুরে মেডিকেল কলেজ, রেললাইন ও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু দাবিতে মানববন্ধন করছে এলাকাবাসী। এ বিষয়ে জানাতে সেখানে আছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। সৌরভ, আপনি জানাবেন দাবি আদায়ে কি বলছেন এলাকাবাসী? শেরপুর জেলার সর্বোচ্চ যে পরিচিত সেটা হচ্ছে থানা মোড়ে। তো আজকে কিন্তু জেলাবাসী দীর্ঘস্থায়ী এবং ঐতিহাসিক এক মানববন্ধনের সাক্ষী হতে যাচ্ছে। তো আমরা সকাল থেকে দেখছিলাম যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু তারা এই মানববন্ধন। তো আমরা জেনেছি যে 5 কিলোমিটারও বেশি জায়গা জুড়ে কিন্তু আজকে এই মানববন্ধন ছাড়িয়ে গেছে এবং প্রায় 100টিরও বেশি প্রতিষ্ঠান তাদের নিজস্ব ব্যানার নিয়ে কিন্তু তারা জেলার উন্নয়নের স্বার্থে মানববন্ধনে অংশগ্রহণ করছে। তো আজকে যারা মানববন্ধনে এসেছেন তাদের সাথে আমার কথা হয়েছে, তারা জানিয়েছেন যে স্বাধীনতার পর থেকে শুরু করে বিশেষ করে 1980 সালে শেরপুর জেলা হিসেবে স্বীকৃতি পাওয়ার পরেও কিন্তু এই অবহেলিত বঞ্চিত জেলাতে কিন্তু এখানে কিন্তু আমরা দেখেছি যে শেরপুরে কোনো মেডিকেল কলেজ নেই, শেরপুরে যে কৃষি সমৃদ্ধ একটা জেলা থাকার অবস্থা কিন্তু শেরপুরে আমরা দেখেছি যে এখানে কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষি হিমাগার এবং সবচেয়ে বেশি যেটা প্রাণীর দাবি সেটা ছিল একটি রেল লাইন। তো বিগত 2001 থেকে 2005 এবং 2009 থেকে 2024 পর্যন্ত যে সরকারি ক্ষমতা এসেছে তারা কিন্তু এই অবহেলিত জেলাবাসী কথা কেউই ভাবেনি। তো এখানে যারা আজকে মানববন্ধনে অংশগ্রহণ করেছে প্রায় 20,000-এরও বেশি অধিক মানুষ কিন্তু আজকের এই 5 কিলোমিটার রাস্তা ধরে তারা দীর্ঘ 1 ঘন্টা ধরে কিন্তু এই মানববন্ধনে তারা অংশগ্রহণ করেছে। তাদের একটা দাবি যে অবহেলিত সীমান্তবর্তী এই শেরপুর জেলায় যেন একটি চিকিৎসা উন্নীত করার জন্য, ভালো চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য একটি মেডিকেল কলেজ, এখানে যোগাযোগ ব্যবস্থা সহজ করার জন্য এবং যেহেতু শেরপুর একটি কৃষি সমৃদ্ধ এলাকা, এখানে উৎপাদিত কৃষি সম্পন্ন সহজেই ঢাকা পৌঁছতে পারে সেই জন্য রেল লাইন এবং একটি কৃষি হিমাগার এবং একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি যেটা জরুরি, কারণ এই অবহেলিত শেরপুর জেলা কিন্তু শিক্ষার হার অনেকটাই কম। এখানে যারা আজকে মানববন্ধনে অংশগ্রহণ করেছে তারা আমাদেরকে জানিয়েছে যে জেলার শিক্ষার হার বৃদ্ধি করা এবং এই জেলার সন্তানদের উচ্চশিক্ষা শিক্ষিত হতে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় খুবই জরুরি। তো আমরা সকাল থেকে খেয়াল করছিলাম এখন পর্যন্ত তারা 1 ঘন্টা ব্যাপী মানববন্ধনটা অংশগ্রহণ করেছেন। বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিশেষ করে শেরপুর চেম্বার অফ কমার্স, কসমেটিক সমিতি, জুতা ব্যবসায়ী সমিতি, জুয়েলারি সমিতি, বিভিন্ন কলেজ টলেজ সহ। তো আমরা খেয়াল করছিলাম যে আর কিছুক্ষণের মধ্যে হয়তো মানববন্ধন শেষ হবে। তো এই মেডিকেল কলেজ রেল লাইনের দাবিতে এই মানববন্ধন চলমান থাকবে। তো জেলাবাসী আশাবাদী যে এই অন্তর্বর্তী সরকার এই বিষয়টি খেলবে। তো এই নিয়ে ছিল শেরপুর থেকে আমার কাছে আজকের এই ঘণ্টাব্যাপী মানববন্ধনের সর্বশেষ তথ্য। শেরপুরের নানা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছে এলাকাবাসী, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। যশোরের 2 দিনব্যাপী শুরু হয়েছে বিজ্ঞান মেলা। মেলায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। এ বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, মেলায় দর্শনার্থী শিক্ষার্থীর উপস্থিতি কেমন দেখছেন জানাবেন?
আজকে শেষ দিন মেলার, অর্থাৎ গতকালকে থেকে যে মেলা শুরু হয়েছে এই বিজ্ঞান মেলার আজকে শেষ দিন। আমরা দেখেছি যে গতকালকে ভিড় ছিল, আজকেও যে মেলা প্রাঙ্গণ রয়েছে সেখানে ভিড় রয়েছে। যারা মূলত যা শিক্ষার্থী রয়েছে সেই শিক্ষার্থীরা কিন্তু এখানে যে তাদের যে মেলা সেখানে তারা আসছেন। বিভিন্ন স্কুল কলেজের এখানে আমরা যে 30টি স্টল রয়েছে সেই স্টলে তাদের যে নিজস্ব উদ্ভাবনী, অর্থাৎ শিক্ষার্থীদের নিজস্ব উদ্ভাবনীর মাধ্যমে কিন্তু এই মেলাটি হচ্ছে। সেই মেলায় যে স্টলগুলো রয়েছে তাদের নিজস্ব উদ্ভাবনী কিন্তু এই মেলায় স্থান পেয়েছেন। এবং যারা আয়োজক রয়েছে, আমরা আয়োজকদের সাথে কথা বলেছিলাম, আয়োজকরা যেটি জানিয়েছেন যে বর্তমান যে যুগের সাথে তাল মিলিয়ে চলতে দেশকে ডিজিটাল যে যুগ, তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে কিন্তু এই ধরনের মেলার আয়োজন করা হচ্ছে। মূলত এটি 46তম মেলা যশোর যে জেলা প্রশাসনের আয়োজনে এই মেলাটির আয়োজন করা হয়েছে। যশোর জেলা স্কুলের এই যে ভবনগুলো রয়েছে সেখানে কিন্তু এই মেলার আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন আলোচনা সভারও আয়োজন করা হয়েছে, বিভিন্ন সেমিনার রয়েছে। এই প্রযুক্তি জ্ঞান বাড়ানোর জন্য কিন্তু এই মেলার আয়োজন, এমনটি কিন্তু বলছেন যারা আয়োজক রয়েছেন। তারা শিক্ষার্থীরাও কিন্তু উদ্বুদ্ধ হচ্ছেন এই বিভিন্ন প্রযুক্তি নিয়ে আসার জন্য। তো সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ আনি। দুদিনব্যাপী বিজ্ঞান মেলা চলছে যশোরে, সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিপন হোসেন। শেষ করবো এখন জনপথে, তার আগে শিরোনামগুলো আরো একবার। চট্টগ্রামের উন্নয়নে নগর সরকারের জোর দাবি, ইতিবাচক সাড়া প্রদান উপদেষ্টার। সাতক্ষীরায় হঠাৎ মড়কের কবলে বাগদা চিংড়ি, মৌসুমের শুরুতেই লোকসানের চাষিরা, রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার শঙ্কা। পরের থেকে ভাইরাস শুরু কি হচ্ছে জানি না, যে সবই কোনো মাছই হচ্ছে না, সব ঘেরেই মাছ মারা যাচ্ছে। ব্যুরো ধানের বাম্পার ফলনেও সিন্ডিকেটের প্রভাবে মিলছে না ন্যায্য দাম, সরকার নির্ধারিত দরে বিক্রি করতে না পারায় শঙ্কায় কৃষক। প্রতি বছরই আমাদের ধান উৎপাদন করতে লসই হয়, লাভ হয় না। খরচা দেওয়াটা একটু আমাদের পক্ষে একটু অসুবিধা হইতো দেখে এই জন্য নিজেরাই কইরা দিচ্ছি। আগামী শনিবার খুলনায় বিএনপির বিভাগীয় তারুণ্যের সমাবেশ ঘিরে তোড়জোড়, পোস্টার ব্যানারে ছেয়ে গেছে পুরো নগরী। শেষ করছে এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।